আগুনে পুড়ল রাজধানীর কল্যাণপুরের নতুন বাজার বস্তি। ১.৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ক্ষমতা পেলেই বেপরোয়া অনেক কাউন্সিলর, টেন্ডার, চাঁদাবাজি ও জমি দখলের জন্য গড়েন ক্যাডার বাহিনী। অবশেষে দেখা মিলল হাজী সেলিমের। চাঁদাবাজি, জমি দখলের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছাড়ার ঘোষণা। নারায়ণগঞ্জে বিস্ফোরণের মামলায় মসজিদ কমিটির সভাপতি গফুর গ্রেপ্তার, দায়িত্বে অবহেলার অভিযোগ। এবং করোনার কারণে মার্কিন নির্বাচনে বেড়েছে ডাকযোগে ভোট, পর্যবেক্ষকদের বাড়তি মনোযোগ সুপ্রিম কোর্টের দিকে। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছেন আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, চলে যাচ্ছি পুরো খবরে। আগুনে পুড়ল রাজধানীর কল্যাণপুরের নতুন বাজার বস্তি। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের ১.৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ভাঙাড়ির দোকান থেকে ঘটনার সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের। শুক্রবার রাত 9:45টার দিকে আগুন লাগে কল্যাণপুরের নতুন বাজার বস্তিতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের 13টি ইউনিট। প্রায় 1.5 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। ভাঙাড়ির দোকানের গ্যাস সিলিন্ডার থেকে ঘটনার সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা, তবে তদন্তের পরেই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এই ধরনের দোকানে তো অবৈধভাবে ইলেকট্রিক সংযোগ থাকে, অথবা নিম্নমানের তার দিয়ে বৈদ্যুতিক সংযোগ থাকে, হিটার ব্যবহার করে চা তৈরি করে। তো এই ধরনের বিষয় থেকে শর্ট সার্কিট অথবা এই জাতীয় কোনো ঘটনার কারণে হতে পারে বলে আমরা অনুমান করতে পারি। ফায়ার সার্ভিস জানায় আগুন নেভাতে গিয়ে আহত হন তাদের এক সদস্য। স্থানীয়রা জানান বস্তির কয়েকজন আহত হয়েছে। আগুনে বেশ কিছু ঘর পুড়ে গেছে বলে জানান বস্তিবাসীরা। আমি এখানে দেখতে মাল সাজাইতেছি, ওদিক দিয়ে দেখতেছি রাস্তা দিয়ে আগুন আইতেছে, আগুন আইতেছে কয়ে যে আমার বাবার আমার মারে আমার ভাই বোন তো বাঁচেছি, আমার সব আহত পরিচয় বাসে। পুরো আগুনটা ছাইবে না রয়েছে পুরো বস্তিটারে, যা মাটির কয়েকশো রুম ছিল সব নাই। আগুনে মাথা গোজার আশ্রয় হারিয়ে দিশেহারা অনেকেই। শুধু গায়ে বেরোতে পারছে, আর কিছু বেরোতে পারে না। ছিল বাসায় চেন ছিল, আংটি ছিল, এমনকি আমার ঘরে আরো বাদে ছিল, অনেক কিছু ছিল, সবই পুরো ছাই হয়ে আছে। এদিকে ক্ষতিগ্রস্তদের জরুরি ভিত্তিতে পরিবার প্রতি ৫,০০০ টাকা করে সহায়তার কথা জানিয়েছেন উত্তর ঢাকার মেয়র। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর কল্যাণপুরের নতুন বাজার বস্তিতে লাগা আগুনে ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, বস্তিতে এখনকার এই মুহূর্তের পরিস্থিতি কি দেখছেন আপনি? দেখুন, গতকালকে রাত 10:03 যে আগুনটি, সেটি কিন্তু রাত 1 ঘন্টা পর নির্বাপন হয়ে গেল। ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারা হয়তো এই আগুনের সূত্রপাত কেমন সেটি হয়তো তা নিরূপণ করবেন, কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে কিন্তু আসলে সময় লাগে। আমি যদি এখানকার চিত্র একটু দেখানোর চেষ্টা করি তাহলে নিশ্চয়ই দেখতে পাবেন যে এখানে যে ঘরগুলো রয়েছে, এই পুরো বস্তিতে কিন্তু প্রায় কয়েক হাজার ঘর রয়েছে, কিন্তু যে অংশটিতে এই পুড়ে গেছে ঘরটি, সেখানে 1 থেকে 150 ঘর রয়েছে, এবং বিশেষ করে যে ঘরগুলোতে আগুন লেগেছে সেখানে এবং তার বাইরে কিন্তু বেশ কয়েকটি দোকান রয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করি। এখানে কিন্তু বিভিন্ন রকমের দোকান ছিল, সেই দোকানগুলো কিন্তু একেবারে পড়ে গেছে। যদিও গতকালকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে যে প্রাথমিকভাবে তারা যেটি ধারণা করছেন যে এখানে বেশ কয়েকটি ভাঙাড়ির দোকান ছিল, সেখান থেকে
আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। আগে আমরা দেখেছি বিভিন্ন বস্তিতে যখন আগুন লাগে বা এই ধরনের জায়গাগুলোতে যখন আগুন লাগে সেখানে কিন্তু ইলেকট্রিসিটির যে লাইনগুলো থাকে সেই লাইনগুলো কিন্তু একেবারেই নাজুক থাকে এবং তারপরে কিন্তু সেগুলো যে নিয়ন্ত্রণের বা যে মানে হওয়ার কথা সেটা না থাকার কারণে কিন্তু এই ধরনের আগুনগুলো আমরা দেখে প্রায়শই লেগে থাকে। তবে সেই ক্ষেত্রে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি বারবার করে বলা হচ্ছে যে সে সকল ক্ষেত্রে অগ্নি নির্বাপন ব্যবস্থা এই ধরনের জায়গাগুলোতে না থাকার কারণেই কিন্তু মূলত এই আগুনগুলো লেগে থাকে বারবার। সেখানে যেটা আপনি জানতে চাচ্ছিলেন যে ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে 1 থেকে 150টি ঘর যেহেতু এখানে ছিল, যেটি পুড়ে গেছে, প্রত্যেকটি ঘরই কিন্তু একেবারে পুড়ে গেছে। ইতিমধ্যেই দগ্ধ হয়েছেন দুজন, সেই দুজন কিন্তু ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি আছেন এবং তাদের অবস্থা আশঙ্কাজনক বলেই কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন। এবং যেমনটি আমরা সবসময় দেখি যে এই যে কাঁচা ঘরগুলো আসলে এখানে পুড়ে যায়, এই কাঁচা ঘরগুলো পুড়ে গেলে যে ক্ষয়ক্ষতি হয় সেই ক্ষয়ক্ষতির পরিমাণটি কিন্তু সাথে সাথেই জানা যায় না, বরং সেটি জানতে কয়েকদিন সময় নিতে হয়। কারণ সেই হিসাবে যে ব্যাপারটা থাকে সেই বিষয়টি জানার পরই হয়তো কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি জানা যাবে। রাজধানীর কল্যাণপুরের নতুন বাজার বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনার সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খালেদ রায়হান। ক্ষমতা পেয়ে বেপরোয়া হয়ে ওঠেন ঢাকা সিটি কর্পোরেশনের অধিকাংশ কাউন্সিলর। সাধারণ মানুষকে হয়রানি, টেন্ডার চাঁদাবাজি ও জমি দখলের পেশি শক্তির জন্য গড়ে তোলেন ক্যাডার বাহিনী। স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলছেন, বেপরোয়া রাজনৈতিক সংস্কৃতির মাধ্যমে ক্ষমতায় আসার কারণেই বেসামাল কাউন্সিলররা। দক্ষিণ ঢাকার মেয়র বলছেন, কাউন্সিলরদের ব্যক্তিগত অপরাধের দায় নেবে না সিটি কর্পোরেশন, অপরাধ করলে পেতে হবে শাস্তি। মমিনুল হক সাইদ গত মেয়াদে দক্ষিণ সিটির ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন তিনি। ক্যাসিনো বিরোধী অভিযানে পরিচিতি পান ক্যাসিনো সাইদ নামে। কাউন্সিলরের ক্ষমতা ব্যবহার করে নৈরাজ্যের অভিযোগ তার বিরুদ্ধে। গত মেয়াদে দক্ষিণ সিটির আরেক কাউন্সিলর ময়নুল হক মঞ্জু রাজধানী সুপারমার্কেট ও নিউ রাজধানী সুপারমার্কেটে চাঁদাবাজি, অবৈধ দখলদারির পাশাপাশি মাদকের কারবারের সাম্রাজ্য গড়ে তোলার অভিযোগ তার বিরুদ্ধেও। এবারের সিটি নির্বাচনে নিজেকে পরিচ্ছন্ন দাবি করে জয়ী হয়েছেন সব কাউন্সিলর, কিন্তু ক্ষমতা পেয়ে তাদের অনেকেই এখন বেপরোয়া। নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের কারণে দক্ষিণ ঢাকার ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিম ও তার সহযোগীরা এখন জেলে। ইরফান সেলিম ছাড়াও অনেক কাউন্সিলর এলাকার লাভজনক খাত, মার্কেট কমিটি, স্কুল কলেজ পরিচালনা কমিটি, বর্জ্য টেন্ডার, টেম্পো অটো স্ট্যান্ড দখলে নিয়েছেন। এছাড়া চাঁদাবাজি, জমি দখলের অভিযোগও আছে তাদের বিরুদ্ধে। কাউন্সিলর হয়েছে, হি ইজ রিয়েলি কন্ট্রোল বাই ফিউ মাস্তানস, যারা তার বডিগার্ড বলেন, তার কি সঙ্গপাঙ্গ বলেন, এগুলো তো। সুতরাং এগুলো কোনো বিশেষ কাউন্সিলরের প্রবলেম না, এটা হচ্ছে টোটাল রাজনৈতিক সংস্কৃতির সমস্যা। রাজনীতিগুলোকে কক্ষিগত করে ব্যক্তিগত লাভ, মুনাফা, তাদের ব্যক্তিগত প্রভাব প্রতিপত্তি, এগুলোর জন্য কিছু লোক ব্যবহার করছে। দক্ষিণ ঢাকার মেয়র বলছেন, কাউন্সিলরদের ব্যক্তি অপরাধের দায় সিটি কর্পোরেশনের নয়। অপরাধী যেই হোক, প্রচলিত আইন অনুযায়ী শাস্তি পেতে হবে। আমাদের নজরে যেগুলো আসছে সেগুলো আমরা তাদের সাথে কথা বলছি, যাতে করে তারা নিবৃত্ত হয় বা তারা যেন সেরকম কোনো কার্যক্রমে যাতে জড়িত না হয়ে পড়ে। এই বিষয়গুলো আমাদের তরফ থেকে যতটুকু তদারকি করার আমরা চেষ্টা করছি, কিন্তু এখানে দায়ভার তো আর সিটি কর্পোরেশনের না। এটা ব্যক্তিকেন্দ্রিক যদি কেউ কোনো কার্যকলাপে লিপ্ত হয়ে যায়, সেটার দায়ভার তাকে নিজেই নিতে হবে। কাউন্সিলরদের বেপরোয়া মনোভাব থেকে বেরিয়ে জনগণের জন্য কাজ করার আহ্বান দক্ষিণ ঢাকার মেয়রের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশ থেকে পালাননি, আত্মগোপনও জানি ঢাকা ৭ আসনের এমপি হাজী সেলিম। গাড়ি হাঁকিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন পুরান ঢাকা। ছেলে ইরফানের নৌ কর্মকর্তাকে মারধরের ঘটনার ৬ দিন পর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়লেন তিনি। নিজে কথা না বলতে পারলেও প্রতিনিধিদের দিয়ে নিজেকে নির্দোষ দাবি করে জানিয়েছেন, চাঁদাবাজি ও জমি দখলের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেবেন। রাজধানীর ধানমন্ডিতে ২৫ অক্টোবর রাতে নৌ কর্মকর্তাকে মারধর করেন হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম। এরপর থেকেই দেখা মিলছিল না এমপি হাজী সেলিমের। পরদিন পুরান ঢাকার বাসায় অভিযান চালিয়ে ইরফানকে গ্রেফতারের সময়ও খোঁজ মেলেনি তার। এরপর জমি দখল, চাঁদাবাজি, তুচ্ছ বিষয়ে এলাকাবাসীকে মারধর সহ নানা অভিযোগ একে একে সামনে আসতে থাকে তার বিরুদ্ধে। তবে ভয়ে মুখ খুলছেন না কেউ। অনেক জায়গায় টাকা সম্পত্তির প্রতি অনেক লোক ভাই, এখানে ভাই আমরা মুখ খুলতে পারি না ভয়ে।
যার বিরুদ্ধে এত অভিযোগ, প্রশ্ন ওঠে তিনি কোথায় আছেন। বিদেশ ও আত্মগোপনে যাওয়ার কথাও ভাসতে থাকে বাতাসে, হয়ে ওঠেন টক অব দ্য কান্ট্রি। তার সন্ধানে পুরান ঢাকার বাসায় গিয়ে জানা গেল খানিক আগেই বাসা থেকে বেরিয়ে গেছেন তিনি। পরে জানা যায় সোয়ারি ঘাটে গেছেন তিনি। দীর্ঘ অপেক্ষার পর দেখা মিলল হাজী সেলিমের গাড়ি বহর। তবে গণমাধ্যমের উপস্থিতি দেখে নিমিষেই উধাও। এর ঘণ্টাখানেক পর আবারও পাওয়া গেল গাড়ি বহর। এবার হাজী সেলিম গেছেন চকবাজার শাহী মসজিদে। জুমার নামাজ শেষে অবশেষে পাওয়া গেল তাকে। তারপরও ছিল ক্যামেরার সামনে আসতে অনাগ্রহ। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে জানতে চাইলে নিজে কথা বলতে না পারায় তার বক্তব্য জানান দক্ষিণ ঢাকার ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর। তার দাবি হাজী সেলিম ও তার ছেলের বিরুদ্ধে আসা সব অভিযোগ ভিত্তিহীন। চাঁদাবাজ একেবারে বানোয়াট, একেবারে মিথ্যা। যদি কেউ প্রমাণ করে দিতে পারে আমরা রাজনীতি ছেড়ে দেব। ষড়যন্ত্র নিপাত যাক, সুষ্ঠু বিচার, সঠিক সিদ্ধান্ত হোক। তবে র‍্যাব বলছে হাজী সেলিম পরিবারের বিরুদ্ধে তাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ আছে। তদন্তের পর জানানো হবে বিস্তারিত। র‍্যাব যখন এই ধরনের অভিযান পরিচালনা করে মূলত অভিযোগগুলোকেই আমলে নিয়ে অভিযান পরিচালনা করা হয়। তার এলাকাতে মূলত চাঁদাবাজি এবং আধিপত্য বজায় রাখার জন্য মূলত এই ধরনের নজরদারি ব্যবস্থা উনি করেছেন। সেলিম পরিবারের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখতে গোয়েন্দা পুলিশের পাশাপাশি মাঠে নেমেছে দুদকও। টানা ৬ দিনের লুকোচুরির পর অবশেষে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়লেন হাজী সেলিম। ছেলে নৌবাহিনী কর্মকর্তাকে মারধরের পর থেকে ছিলেন লাপাত্তা। ইন্ডিপেন্ডেন্টের ক্যামেরার সামনে নিজে কথা বলতে না পারলেও তার প্রতিনিধিকে দিয়ে জানালেন তিনি নির্দোষ। ষড়যন্ত্র হচ্ছে তার বিরুদ্ধে। ষড়যন্ত্র নাকি সত্য ঘটনা, এটি বের করবে আইন শৃঙ্খলা বাহিনী। ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইউরোপের সঙ্গে এখনই বিমান চলাচল বন্ধ করছে না বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানান, বিশ্বের বিভিন্ন দেশে করোনার দ্বিতীয় দফা সংক্রমণে পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখছে ঢাকা। এছাড়া সচিব বলেন, বিদেশ ফেরতদের কোয়ারেন্টাইন নিশ্চিত করা সহ এ ব্যবস্থা আরও বাড়াতে রোববার আন্তঃমন্ত্রণালয় বৈঠক বসছে। ইউরোপের বিভিন্ন দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় দফায় সংক্রমণ হচ্ছে। এরই মধ্যে নতুন করে লকডাউনে গেছে স্পেন, ফ্রান্স, বেলজিয়াম, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস। পরিস্থিতি বিবেচনায় ইউরোপের সঙ্গে আকাশপথে যোগাযোগ বাংলাদেশ অব্যাহত রাখবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। পররাষ্ট্রমন্ত্রী জানান, এখনই যোগাযোগ বিচ্ছিন্ন করার মতো ঘটনা তৈরি হয়নি। আমরা তখন একটা আবেদন করেছিলাম প্রবাসীদের যে আপনারা এই আপদকালীন সময়ে পারলে যেখানে আছেন ওখানেই থাকেন। অবস্থার প্রেক্ষিতে আমরা বিবেচনা করব কি করা যায়। তবে আমরা যত চাই ওপেন আপ হোক, ওপেন আপ। আমরা দেশে তো মোটামুটি খুব ভালো। সচিব জানান, দেশে দ্বিতীয় দফা সংক্রমণের ঝুঁকি কমাতে বিদেশ ফেরতের ব্যাপারে এবার কঠোর সতর্কতা নেওয়া হবে। সবার কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে। ফ্লাইট বন্ধ করার আমাদের আপাতত কোনো ইয়ে নেই। আগামী রোববারে একটা মিটিং কল করেছি ইন্টারমিনিস্ট্রিয়াল, যেটা আমরা আগেও করেছি কয়েকবার। তো সেখানে আমরা এই জিনিসগুলো আলোচনা করব, ইনক্লুডিং কোয়ারেন্টাইন ফেসিলিটিসগুলো আমরা যেভাবে আগে রেডি করেছিলাম সেগুলোর প্রিপেয়ারনেস বাড়ানোর চেষ্টা করব। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে মার্চে বিদেশ ফেরতদের জন্য কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হলেও প্রবাসীরা আপত্তি জানায়। নাফিজুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের ফতুল্লায় মসজিদে বিস্ফোরণ মামলায় দায়িত্বে অবহেলার অভিযোগে মসজিদ কমিটির সভাপতি আব্দুল গফুরকে গ্রেপ্তার করেছে সিআইডি পুলিশ। শুক্রবার রাত 11:30টায় পশ্চিমতল্লা এলাকায় তার নিজ বাড়ির সামনে রেললাইন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নারায়ণগঞ্জ সিআইডি পুলিশের এসপি নাসির উদ্দিন জানান, মসজিদে বিস্ফোরণ মামলায় পুলিশের মামলায় শুক্রবার রাত 11টায় মামলা তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের নারায়ণগঞ্জ পরিদর্শক বাবুল হোসেনের নেতৃত্বে একটি টিম আব্দুল গফুরকে গ্রেপ্তার করে। এর আগে এই মামলায় তিতাসের 8 জন কর্মকর্তা, ডিপিডিসির বরখাস্ত হওয়া 1 জন মিটার রিডার, 2 জন ইলেকট্রিক মিস্ত্রি সহ 11 জনকে গ্রেপ্তার করে সিআইডি। তারা সবাই জামিনে রয়েছেন। গত 4 সেপ্টেম্বর মসজিদে বিস্ফোরণের ঘটনায় 37 জন দগ্ধ হয়। তাদের মধ্যে এ পর্যন্ত মারা গেছেন 34 জন।
উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় শুরু হয়েছে শীতের আমেজ। ঋতুচক্রের হিসেবে ডিসেম্বরে শীত আসার কথা থাকলেও গ্রামে এরই মধ্যে হালকা শীত অনুভূত হচ্ছে। শীত নিবারণে অনেক এলাকায় শুরু হয়েছে হালকা গরম কাপড়ের ব্যবহার। করোনাকালে শীতজনিত রোগ মোকাবেলায় এবার আগাম প্রস্তুতি নিচ্ছে স্থানীয় প্রশাসন। বিকেল নামলেই হালকা কুয়াশা আর রাতভর গাছের পাতা বা দুর্বা ঘাসের উপর শিশির ফোঁটা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। হিমালয় কন্যাখ্যাত দেশের উত্তরের জনপদ পঞ্চগড় ও তেঁতুলিয়ায় গত এক সপ্তাহ ধরে সর্বনিম্ন তাপমাত্রা 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। ফলে প্রকৃতি জানান দিচ্ছে শীতের আমেজ। আজকে কুয়াশা একটু কম, তবে ঠান্ডা খুব কম করে ঠান্ডা আছে আর কি। শীতের প্রকোপ বলতে যেটা বোঝায় সেটা এখনো শুরু হয়নি। আমাদের নভেম্বরের ফার্স্ট উইকেই আমরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা যে মিটিংটি রয়েছে সেটি আহ্বান করব। ঠাকুরগাঁওয়ের দিনে গরম থাকলেও সন্ধ্যার পর থেকে কুয়াশা, ফলে শীতের আমেজে মৌসুমী সবজি চাষে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষক। মোটরসাইকেল ড্রাইভ করার সময় আলো দিয়ে গাড়ি চালাতে হয়। প্রচুর কুয়াশা পড়তেছে, হিমেল আবহাওয়া, পাহাড়ের আবহাওয়া অনুভব করছে। খাগড়াছড়িতে ঋতু পরিবর্তনের এই সময়ে বাড়ছে জ্বর, শ্বাসকষ্ট, ডায়রিয়া ও নিউমোনিয়া সহ নানা রোগ। আতঙ্কিত না হয়ে শিশু ও বয়স্কদের প্রতি বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকের। অনেকটা ঠান্ডা পড়তেছে, কুয়াশা পড়তেছে, তো বাচ্চা মা বাবাদেরকে সবসময় একটু গরম কাপড়, কম্বল, লেপ অথবা গরম জামা কাপড় দিয়ে মুড়ে রাখতে হবে। শীতের আগমনে সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় পাখির কলকাকলিতে মুখরিত গ্রামীণ জনপদের মাঠঘাট। এরই মধ্যে খেজুরের রস সংগ্রহ শুরু হয়ে গেছে। এ সময় বেনাপোল ও শেরপুরে বাড়ছে গরম কাপড় বেচাকেনা। লেপ তোশক বানানো সহ শীতবস্ত্র বিক্রি করার প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা। প্রস্তুতি নিচ্ছে লেপের জন্য, কাজ চলতেছে তোশক বালিশ। কিছুদিন ধরে মধ্যরাত থেকে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে কুষ্টিয়া ও নীলফামারীর পথ প্রান্তর। শীত নিবারণে হালকা কাঁথা বা কম্বল ব্যবহার করছেন অনেকেই। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাজধানীর কাঁচাবাজারে সবজির সরবরাহ বাড়লেও দিতে হচ্ছে চড়া দাম। গড়ে 70 টাকার নিচে মিলছে না কোনো সবজি। তবে বাণিজ্য মন্ত্রী আশা, শীতের সবজির সরবরাহ বাড়লে দাম কিছুটা কমবে। ছুটির দিনে কোনো স্বস্তি নেই রাজধানীর কাঁচাবাজারে। সরবরাহ কমের অজুহাতে আলু, পেঁয়াজের বাড়তি দামে এমনিতেই অস্থির নিত্যপণ্যের বাজার। সবজির বাজারেও একই অবস্থা। পর্যাপ্ত যোগান থাকলেও সব ধরনের সবজির জন্য গুনতে হচ্ছে বেশি দাম। আগে মৌসুম ভেদে সবজি পাওয়া গেলেও এখন সারা বছরই তার দেখা মেলে। বেগুন, করলা কিনতে হচ্ছে 80 টাকা কেজিতে, 60 থেকে 70 টাকার নিচে মিলছে না লাউ। আর টমেটো, কাঁচামরিচের উত্তাপ আরও বেশি। প্রতি কেজি বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা দরে। বাজার সরকারের নিয়ন্ত্রণে নাই এবং সরকারের আর কি আমাদের ক্রয় ক্ষমতার অনেক বাইরে পণ্যের দাম, যেমন কাঁচামরিচের দাম বেশি, পেঁয়াজের দাম বেশি। সমস্যা তো সবাই, কৃষক থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত সবাই সমস্যা। সরকারি নানা উদ্যোগের কথা বলা হলেও বাস্তবে বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কবে স্বস্তি মিলবে নিত্যপণ্যের বাজারে, এমন প্রশ্নের উত্তর জানা নেই খোদ বাণিজ্য মন্ত্রীরও। আজকে এই সময় ওয়েদার খারাপ হলো, বাজারে বাইরে শুনতে পাচ্ছি ওয়েদার যে নভেম্বরেও আরো কয়েকবার করে আসবে, এরকম ঝড় বৃষ্টি আসতে পারে। তাহলে তো আমাদের কোনো প্রেডিকশন তো কাজে লাগবে না। তবে আমরা নিশ্চিত যে আমাদের হচ্ছে যে নতুন যে আবাদ উঠতে শুরু করেছে, শীতের সরঞ্জাম আসতে শুরু করেছে, এটা যদি শুরু হয় তাহলে বাজারে তার প্রভাব পড়বে। ভোগ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে হুঁশিয়ারি নয়, কঠোর তদারকি চান ক্রেতারা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে মানিকগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মঞ্জুর রহমান। মঞ্জুর, আমরা রাজধানীর বাজারে দেখেছি যে বাজার দর বেশ চড়া, তো মানিকগঞ্জের বাজারের পরিস্থিতি কি? সেখানে সবজি বা নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্যের সরবরাহ কেমন দেখছেন আপনি? দেখুন,
আপনি জানেন যে মানিকগঞ্জে যে সবজিগুলো আবাদ হয় এগুলো কিন্তু ঢাকার আসলে বেশিরভাগের যে ঢাকার বড় বড় যে বাজার আছে অর্থাৎ কারণ বাজার, মিরপুর, শ্যামলী বা টঙ্গী এইসব বাজারের চাহিদা কিন্তু এই মানিকগঞ্জের সবজি দিয়েই পূরণ করা হয়। অর্থাৎ মানিকগঞ্জকে বলা হয় সবজির মানিকগঞ্জ, অর্থাৎ এখানকার মানিকগঞ্জের সাটুরিয়া এবং সিঙ্গার উপজেলায় যে সবজিগুলো আবাদ করা হয় এগুলো কিন্তু একেবারে সুস্বাদু এবং টাটকা সবজি। আপনাকে যদি আমি আমার পাশে যদি একটু দেখাই যে আমি এই মুহূর্তে যেখানে আছি এটা হলো মানিকগঞ্জের গোলরা নামক স্থান। এই গোলরা সবচেয়ে বড় যে কাঁচা সবজি বাজার, সেই সবজি বাজারে কিন্তু আমি এখন আছি। এখানে আপনি আমার দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দেশি লাউ এবং যে এখানে কিন্তু 5 প্যাকেট করে রাখা হয়েছে, অর্থাৎ 5টি করে লাউ একটা প্যাকেটে রাখা হয়েছে, পাশাপাশি দেশি শসা এবং বেগুন এগুলো রাখা হয়েছে। আমি এখানে শীতকালীন যে সবজি বলতে যেটা বলে বোঝা যায়, অর্থাৎ মূলা, লাল শাক এবং চিচিঙ্গা এবং ঢেঁড়স, মানে অনেক কিছু কিন্তু এই অনেক সবজি কিন্তু এখানে আছে। এই সবজিগুলো কিন্তু একদম ক্ষেত থেকে কিন্তু এখানকার যে প্রান্তিক চাষিরা আছে তারা কিন্তু এখানে নিয়ে আসে এবং এখানকার যে পাইকাররা আছে সেই পাইকাররা কিন্তু এখানকার কৃষকদের কাছ থেকে নিয়ে যাচ্ছে। এখানকার কৃষকদের সাথে আমি কথা বলেছি, তারা যেটা আমাকে জানিয়েছে যে আপনি জানেন যে সম্প্রতি কিন্তু টানা বর্ষণ হয়েছে, এই বর্ষণে কিন্তু এখানকার যে সবজি চাষি তাদের কিন্তু একটা ক্ষতি হয়েছে। তারপরেও তারা যেটা আশা করছেন যেহেতু বাজারে সবজির দাম ভালো, যে কারণে কিন্তু পরবর্তীতে যদি বড় কোনো দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ না হয় সেক্ষেত্রে কিন্তু তারা এই ক্ষতিটা পুষিয়ে উঠতে পারবে। মানিকগঞ্জের যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে আমি যেটা জানতে পেরেছি, এবছর কিন্তু মানিকগঞ্জে 8,500 হেক্টর জমির সবজির আবাদ কিন্তু লক্ষ্যমাত্রা কিন্তু ধরা হয়েছে। ইতিমধ্যে কিন্তু আপনার 3,000 হেক্টর জমির যে 3,000 হেক্টর সবজি কিন্তু আবাদ হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে যে পুরো যে 8,000 হেক্টর জমির সবজি যখন উৎপাদন হবে তখন কিন্তু আসলে সবজি খুব কম দাম হয়ে যাবে এবং দামও তারা ভালো পাবে। আর তারা আরো বলছেন যে আগামী 20 দিনের মধ্যে কিন্তু এই সবজির বাজার সেটা কিন্তু ক্রেতাদের নিয়ন্ত্রণে চলে আসবে। মানিকগঞ্জের বাজার দর সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মঞ্জুর আহমেদ। আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর পূর্ণাঙ্গ কমিটি হলেও যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি হচ্ছে না চলতি মাসেও। নভেম্বরে মাঝামাঝি কমিটি প্রকাশ করা হবে বলে আশা করছেন নেতারা। এর আগেই অনুমোদনের জন্য খসড়া কমিটি পাঠানো হবে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। 2019 সালের ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনের আগেই যুবলীগ সহ সব সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। তখন পূর্ণাঙ্গ কমিটি না দিয়ে ঘোষণা করা হয়েছিল শুধু সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম। এর প্রায় 10 মাস পর অক্টোবরে একে একে প্রকাশ হয় স্বেচ্ছাসেবক লীগ সহ সহযোগী সংগঠনগুলোর পূর্ণাঙ্গ কমিটি। তবে বাদ রয়েছে সবচেয়ে আলোচিত সহযোগী সংগঠন যুবলীগের কমিটি। পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির খসড়া তৈরিতে ব্যস্ত নেতারা জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতির কাছে তা জমা দিতে না পারার কারণও। শুধু এক অঞ্চল থেকেই নেতৃত্ব তৈরি করতে চাই না, এটা আমাদের নীতি নির্দেশনা। সারা বাংলাদেশেই প্রত্যেকটি জেলায় থেকে যেন আমাদের নেতৃত্ব তৈরি হয় কেন্দ্রীয় যুবলীগে, এই বিষয়টি মাথায় রেখে কাজ করতে হচ্ছে। মোটামুটি খসড়াটা চূড়ান্ত। আমরা মাননীয় প্রধানমন্ত্রী নিকট এটা হস্তান্তর করবেন অচিরেই, আশা রাখি যদি কোনো রকম সমস্যার সৃষ্টি না হয়। দেন আমাদের নেত্রী যে সিদ্ধান্ত গ্রহণ করবেন সেটাই আমরা আপনাদের সামনে তুলে ধরব। পাশাপাশি যত দ্রুত সম্ভব পূর্ণাঙ্গ কমিটি দেয়া হবে বলে জানিয়েছেন সংগঠনটির এই সাবেক সাধারণ সম্পাদক। যুবলীগের একটু সময় চাইতে একটু বেশি লাগে, এটি স্বাভাবিক। যুবলীগের উপরে একটা বড় একটা ধাক্কা গেছে, যেহেতু একসঙ্গে 5-6টা সহযোগী সংগঠনের সম্মেলন হয়েছে, সবগুলো সহযোগী সংগঠনের কমিটি ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে এবং তারা সেই পূর্ণাঙ্গ কমিটি নিয়ে অলরেডি কাজে নেমে পড়েছে। অতএব যুবলীগের এই কমিটিও এই অল্প সময়ের মধ্যে, আগামী মাস তো বললেন, অনেক পুরা মাস, অনেক লম্বা সময়, আমার মনে এর আগেই এটা কমিটি চূড়ান্ত হয়ে যাবে। অতীতের তিক্ত অভিজ্ঞতা বিবেচনায় রেখে এবারের কমিটিতে বিতর্ক তৈরি করতে পারে এমন কোনো ব্যক্তিকে জায়গা দেওয়া হবে না বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করে জনপ্রিয়তা যাচাই করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত কোভিড-19 চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের কৃষি সেক্টরে কৌশল শীর্ষক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এ আহ্বান জানান। এ সময় তিনি বলেন, গায়ের জোরে পিস্তল ঠেকিয়ে সরকার ক্ষমতায় রয়েছে। তিনি বলেন, বিএনপি নিয়ে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রতিদিনের বক্তব্যই প্রমাণ করে বিএনপি অনেক শক্তিশালী একটি রাজনৈতিক দল। বাংলাদেশকে একটি পরনির্ভরশীল অর্থনৈতিক রাষ্ট্রে পরিণত করতে সরকার অর্থনীতির ভিত ভেঙে দিয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। কারণটা কি? একমাত্র কারণ যে তাদের জনগণের সঙ্গে কোনো সম্পর্ক নেই। একটা জায়গায় অত্যন্ত সফলতা, তা হচ্ছে এই যে যারা জনগণের ভোটের অধিকার ছিনিয়ে নেয়, যারা জনগণকে আপনার শুধুমাত্র তাদের ক্ষমতায় থাকার একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়, জনগণকে মিথ্যা কথা বলে প্রতারণা করে, তারা বলে গণতন্ত্রের কথা। আওয়ামী লীগের কোনো অধিকার নেই গণতন্ত্রের কথা বলার। আওয়ামী লীগের কোনো অধিকার নেই জনগণকে, বাংলাদেশের জনগণকে প্রতিনিধিত্ব করবার। অবৈধ বালু উত্তোলনের কারণে পটুয়াখালীতে বাড়ছে নদী ভাঙন, ঝুঁকির মুখে পড়ছে রাস্তা, কালভার্ট সহ সংরক্ষিত বনাঞ্চল। রাজনৈতিক প্রভাবশালীদের সাথে সিন্ডিকেট করে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। ফলে ক্ষতিগ্রস্ত হলেও এ নিয়ে প্রতিবাদ করতে পারছেন না তারা। পটুয়াখালীর গলাচিপা ও রাঙ্গাবালির বুড়া গৌরাঙ্গ নদী এবং কলাপাড়ার রাবনাবাদ নদী থেকে প্রতিদিন অন্তত 20টি ড্রেজার দিয়ে চলছে বালু উত্তোলন। এতে চরম ঝুঁকিতে ভাঙন কবলিত গলাচিপার পানপট্টি, চরকাজল, রাঙ্গাবালির ছোট বাইশদিয়া ও কলাপাড়ার ধুলাসর এলাকার নদীপাড়ের বসতভিটা ও ফসলি জমি। ঝুঁকিতে পড়েছে রাস্তাঘাট, কালভার্ট ও সংরক্ষিত বনাঞ্চল। ড্রেজিংয়ের কারণে নদীর দুই পারের কয়েক হাজার একর জমি নদীগর্ভে বিলীনের পথে। ডুবে যাচ্ছে ঘর বাড়িসহ ফসলি জমি। মাছ ধরতে পারছেন না জেলেরাও। ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের সাথে সিন্ডিকেট করে বেশ কয়েকটি প্রতিষ্ঠান বালু তুলছে। প্রতিবাদ করলে চলে প্রভাবশালীদের নির্যাতন। ড্রেজারের উপলক্ষে দুই ঘরের জনগণের জমি ভেঙে হাজার হাজার জমি নদীর গর্ভে চলে যেতেছে। এই জন্য আমাকে সবকিছু জায়গা ভেঙে পড়ে দিতেছে, বিলে পানি ঢুকতে আছে। এতে আমাকেও অনেক সমস্যা হইতেছে। আমরা চাই এর একটা সুষ্ঠু বিচার। চিহ্নিত বালু মহালের বাইরে উত্তোলনকারীদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল, জরিমানা সহ মামলা দেয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। প্রতিটা বালু মহলে আমাদের সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা আছে। এখন যিনি যারা নিয়েছেন তিনি তার সুনির্দিষ্ট স্থানে, যেটা বালু মহল হিসাবে ঘোষিত, সেখানে বালু তুলবেন। এর বাইরে গিয়ে যদি তিনি বালু তোলেন তাহলে অবশ্যই এটা অবৈধ, এবং সেটাও আমরা চেক করব এবং ব্যবস্থা নেব। দ্রুত বালু উত্তোলন বন্ধ করে নদীপাড়ের মানুষকে রক্ষায় উদ্যোগ নেবে প্রশাসন, এমন প্রত্যাশা এলাকাবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। লক্ষ্মীপুরে সম্পত্তি লিখে নিতে না পেরে ধর্ষণ চেষ্টার মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে এক গৃহবধূর বিরুদ্ধে। এতে 10 দিন ধরে জেলে অভিযুক্ত মিরাজ। এদিকে মিথ্যা মামলা দাবি করে সুষ্ঠু তদন্ত চেয়ে কয়েক দফা বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। সদর উপজেলার চরমণ্ডল এলাকার মিরাজ হোসেন ও শাহজাহান দীর্ঘদিন আবুধাবিতে কর্মরত। 1.5 মাস আগে চিকিৎসার জন্য দেশে আসেন মিরাজ। এর মধ্যেই তার নামে দায়ের হয় ধর্ষণ মামলা। বাদী মিরাজের ভাই শাহজাহানের স্ত্রী। স্বজনদের অভিযোগ, 4 লাখ টাকা ও 4 শতক জমি লিখে দেওয়ার জন্য চাপ দেন ওই গৃহবধূ। রাজি না হওয়ায় 20 অক্টোবর রাতে ভাসুর মিরাজের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেন সদর থানায়। পরদিনই গ্রেপ্তার হন মিরাজ। এর বিরুদ্ধে দফায় দফায় বিক্ষোভ, মানববন্ধন করে এলাকাবাসী। মহিলা বলতেছে ওরা 4 লক্ষ টাকা সাবডিভিশন জমি দিলে নাকি বিরুদ্ধে জেল থেকে বাইর করবে। এই মামলাকে ষড়যন্ত্রমূলক দাবি করে বাদীর স্বামী প্রবাসী শাহজাহান বিচার চাইছেন তার স্ত্রীর। এটা একবারে সাদা, আমি কখনো বিশ্বাস করি না যে এটার লাগে আমার শালা দায়, আমার শ্বশুর বাড়ির সবাই দায়। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। মামলা তদন্ত চলছে। আর যে বিষয়টা এলাকাবাসী বলছে যে ঘটনার পেছনে হয়তো অন্য কোনো কারণ থাকতে পারে, এখানে হয়তো টাকা পয়সা বা জমি জমার আদান প্রদান বিষয়ে কোনো যদি কোনো সত্যতা থেকে থাকে তাহলে সেই বিষয়টা আমরা খতিয়ে দেখব। মামলা দায়েরের জেরে গত 21 অক্টোবর থেকে হাজতে অভিযুক্ত মিরাজ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কিশোরগঞ্জের কটিয়াদীতে বাবা মা ও শিশু হত্যার ঘটনায় 9 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এই ঘটনায় এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন 4 জন। হত্যার দায় স্বীকার করেছে নিহত আসাদের ছোট ভাই। কটিয়াদী থানার ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছে দিন ইসলাম। বৃহস্পতিবার রাতে বাড়ির পাশে মাটি চাপা দেওয়া অবস্থায় পাওয়া যায় 12 বছর বয়সী সন্তান সহ আসাদ পারভিন দম্পতির মরদেহ। জমি নিয়ে বিরোধের জেরে হত্যা ধারণা পুলিশের।
বৃহস্পতিবার সকালে নানাবাড়ি থেকে নিজ বাড়িতে আসেন কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার জামালসাট গ্রামের মোফাজ্জল মিয়া। বাড়ি ফিরে বাবা, মা ও ভাই কাউকে দেখতে না পেয়ে খুঁজতে থাকেন এদিক ওদিক। হঠাৎ ঘরের ভেতর রক্ত দেখতে পেয়ে আশেপাশের লোকজন ও পুলিশে খবর দেয় মোফাজ্জল। পরে রক্তের দাগ অনুসরণ করে শুরু হয় খোঁজ। সন্ধ্যায় বাড়ির পাশে একটি গর্তে পাওয়া যায় বাবা আসাদ মিয়া, মা পারভিন আক্তার ও 12 বছর বয়সী ভাই লিওনের মরদেহ। রাত 9:30টার দিকে মরদেহগুলো মাটির নিচ থেকে তোলা হয়। আমার বাবা মাকে আর ভাইকে যারা খুন করছে তাদের এখন অনেকজন বাহিরে ঘোরাফেরা করতেছে, তাদের হাত থেকে আমাদের রক্ষা করবে। আর এই কাণ্ডর আমরা ফাঁসি যাই। আমার পুকুরে যারা এইভাবে নির্মম ভাবে হত্যা করছে আমরা তাদের শাস্তি চাই। চোখের সামনে এমন ঘটনায় হতবাক প্রতিবেশীরা। আসাদের স্বজনরা ভাড়াটে খুনি দিয়ে নির্মম এ ঘটনা ঘটিয়েছে ধারণা তাদের। দিন ইসলাম স্বীকারোক্তি করছে ও ওর বাইরে ওর বাবিরে ওর বাতিজারে ও মারছে এটার তীব্র নিন্দা জানায়। এটা তো খারাপ মনে হয় যে মার্ডারটা করছে বাড়ি ঘরের মাঝে কেউ শুনল না ঘটনাটা, মনে হয় যে মার্ডারটা করছে মনে হয় যে এরা পশুপাতা মনে হচ্ছে। জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে হত্যাকাণ্ড ধারণা পুলিশের। মামলা রুজু সাপেক্ষে এবং 4 জনকে আটক করা হয়েছে। একই সঙ্গে এখন আনুষ্ঠানিক তদন্তের মাধ্যমে আমরা যে জিজ্ঞাসাবাদ করে যেটা আমরা পাচ্ছি তাতে এখানে তার ছোট ভাই দিন ইসলাম সে হলো মূল এখানের একজন আসামি হিসাবে আমাদের প্রাথমিকভাবে মনে হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত আসাদের ভাই দিন ইসলাম, 2 বোন নাজমা ও তাসলিমা এবং তাসলিমার স্বামী ফজলুল মিয়াকে আটক করে কটিয়াদি থানায় নেওয়া হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনার কারণে এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বেড়েছে ডাকযোগে ভোটের হার। এরই মধ্যে আগাম ভোট দিয়েছেন 8 কোটির বেশি ভোটার। আর এজন্য ডাকযোগে পাওয়া ভোট নিয়ে আইনি লড়াইয়ের বিষয়টিকে এগিয়ে রাখছেন বিশেষজ্ঞরা। নির্বাচন পর্যবেক্ষকরাও বাড়তি মনোযোগ দিচ্ছেন সুপ্রিম কোর্টের দিকে। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ডাকযোগে দেয়া ভোট নিয়ে সুপ্রিম কোর্টের একাধিক সিদ্ধান্তে উদ্বেগ রিপাবলিকান ডেমোক্র্যাট 2 শিবিরেই। নির্বাচনে কারচুপির সংখ্যা জানিয়ে বক্তব্য দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার মতে নির্বাচন শেষ পর্যন্ত আদালতে গড়াতে পারে। বুধবার পেনসিলভানিয়াতে ডাকযোগে পাওয়া ভোট নিয়ে দেয়া শেষ পর্যন্ত আদালতে গড়াতে পারে। বুধবার পেনসিলভানিয়াতে ডাকযোগে পাওয়া ভোট নিয়ে দেয়া সুপ্রিম কোর্টের রায় বলছে নির্বাচনের 3 দিন পর পৌঁছানো ব্যালটও গোনা যাবে। নর্থ ক্যারোলাইনায় নির্বাচনের 9 দিন পর পৌঁছানো ভোটও গণনার পক্ষে সর্বোচ্চ আদালত। 2টি রায়ই ছিল ডেমোক্রেটদের পক্ষে। তবে উইসকনসিনে নির্বাচনের দিন পাওয়া ডাকযোগে ভোটই গণনা হবে। এ নিয়ে ডিস্ট্রিক্ট কোর্ট যে রায় দিয়েছিল ফেডারেল কোর্ট আপিলে তা খারিজ করে দেয়। যুক্তরাষ্ট্রে ডাকযোগে ভোট গণনা নিয়ে এক এক রাজ্যে এক এক রকম নিয়ম চালু। 28 রাজ্যে ডাকযোগে দেওয়া ভোট পৌঁছতে হবে নির্বাচনের দিন। 22 রাজ্যে ও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় সে ভোট নির্বাচনের দিন পোস্টমার্ক করা হলেই গণনায় নেয়ার আইন রয়েছে। এর আগে 2000 সালের নির্বাচনেও তৈরি হয় এ পরিস্থিতি। সেবার ফ্লোরিডায় পিছিয়ে পড়ে ডেমোক্র্যাট প্রার্থী আল গোরের আবেদনে আবারও ভোট গোনার বিষয়টি গড়ায় আদালতে। তবে সুপ্রিম কোর্ট তা খারিজ করলে শেষ হাসি হাসেন রিপাবলিকান জর্জ বুশ। ভোটের ঠিক আগে সুপ্রিম কোর্টে রক্ষণশীল হিসেবে পরিচিত অ্যামি কোনি ব্যারেটকে বিচারপতি নিয়োগ দিয়েছেন ট্রাম্প। বিশ্লেষণ বলছে 2 প্রার্থীর ভোটের ব্যবধান বেশি হলে কোনো সংকট হবে না, তবে ব্যবধান কাছাকাছি হলে মামলা গড়াবে আদালতে। ডেমোক্রেটদের সংখ্যা এক্ষেত্রে সুবিধা পাবেন রিপাবলিকান ট্রাম্প। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে আবারও একদিনে 5,71,000 করোনা শনাক্ত হয়েছে, যা নতুন রেকর্ড। এ নিয়ে মোট আক্রান্ত 4,58,00,000-এর বেশি। একদিনে 7,500 মৃত্যু নিয়ে মোট প্রাণহানি 11,93,000 ছাড়িয়েছে। 24 ঘন্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে শনাক্ত হয়েছে প্রায় 1 লাখ রোগী। এছাড়াও প্রাণ গেছে 1,000 মানুষের। যুক্তরাষ্ট্রের মোট প্রাণহানি 2,35,000 ছাড়িয়েছে। ভারতে একদিনে প্রাণ গেছে 650 মানুষের। এ পর্যন্ত দেশটিতে 1,21,000 মানুষের মৃত্যু হয়েছে। নতুন 48,000 রোগী নিয়ে দেশটির আক্রান্তের সংখ্যা 81 লাখের বেশি।
ফ্রান্সের লকডাউন জারির পরও কমছে না প্রকোপ। 24 ঘন্টায় দেশটিতে প্রাণ গেছে 545 জনের। ভাইরাস মিলেছে 50,000 মানুষের শরীরে। এছাড়াও ব্রাজিলে 529, মেক্সিকোতে 464 ও রাশিয়াতে 355 জনের প্রাণহানি হয়েছে। বাফুফে নির্বাচনের সহসভাপতি পদে পুনর্নির্বাচন আজ লড়বেন। মূল নির্বাচনে সমান 65 ভোট পাওয়া মহিউদ্দিন মহি ও তাবিথ আওয়াল। জয়ের ব্যাপারে আশাবাদী দুই প্রার্থী। রাজনৈতিক পরিচয়ের প্রভাব নির্বাচনে পড়বে না বলছেন তারা। কে নিচ্ছেন বাফুফের টেকনিক্যাল কমিটির দায়িত্ব? 3 তারিখের নির্বাচনে দুইজনের সমান 65 ভোট হওয়ায় পুনর্নির্বাচন। সহসভাপতির একটি পদ শূন্য থাকায় এখনো পূর্ণাঙ্গ স্ট্যান্ডিং কমিটি গঠন করতে পারেনি বাফুফে। নির্বাচনে টানা তৃতীয়বারের মতো জয়ের স্বপ্ন দেখছেন স্বতন্ত্র প্রার্থী তাবিথ আউয়াল। আত্মবিশ্বাসী সমন্বয় পরিষদের প্রার্থী মহিউদ্দিন আহমেদ মহিও। ভোটাররাই ফাইনালি সিদ্ধান্ত দিবেন। ভোট দেওয়ার ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড আছে। আমি সম্পূর্ণভাবে প্রস্তুত। আমি খুব কনফিডেন্টলি বলতে পারি যে আমি কালকে ভোটারদের মাধ্যমে ভোটারদের ভোট নিয়ে কিন্তু আবার দায়িত্ব পালন করার তৃতীয়বারের মতো সুযোগ পাব। কেবলমাত্র আপনি 4 বছরে কি করলেন সেটাই বিবেচনায় না আসে, কেবলমাত্র তা নয়, আপনি গত 40 বছর যাবৎ কি করছেন সেটাও কিন্তু আছে না একটা বিবেচনার বিষয়। সেই জায়গাটা আমি মনে করি সমস্ত কিছু মিলিয়েই ভোটাররা সিদ্ধান্ত নেবেন। পুনর্নির্বাচনে শতভাগ ভোটার না আসার আশঙ্কা প্রধান নির্বাচন কমিশনার মেজবাউদ্দিন আহমেদের। এর আগে নির্বাচনগুলোর তুলনায় এবারের নির্বাচন অনেকটা নিরুত্তাপ বলছেন তিনি। কোন প্রার্থী যদি একটার মধ্যে ভোট দিতে না পারেন, যদি হলে উপস্থিত থাকেন, তাহলে একটার পরেও ওনার ভোট নেওয়া হবে, তবে একটার পরে কাউকে আর হলে ঢুকতে দেওয়া হবে। এখানে তেমন কোনো বাধাবিঘ্ন থাকার কথা না, আমরাও আশা করছি না। তবে সতর্কতামূলক যত পদক্ষেপ সব আমরা নিচ্ছি। আশা করি ভোট সুসম্পন্ন হবে এবং আমরা 1:30টার মধ্যে ইনশাআল্লাহ ফলাফল ঘোষণা করে দিতে পারব। শনিবার সকাল 11:30 থেকে দুপুর 1টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। মহিউদ্দিন তাবিথ লড়াইয়ের মাধ্যমে পর্দা নামবে বহুল আলোচিত 2020 বাফুফে নির্বাচনের। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দ্বীপকন্যা নামে পরিচিত স্থানীয়দের কাছে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে জেগে ওঠা চরটির নাম চর কুকরিমুকরি। নদীপথ ছাড়া যাতায়াতের ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পর্যটক ও স্থানীয়রা। তবে পর্যটকদের জন্য এরই মধ্যে আবাসন সংকট দূর করার পাশাপাশি ইকো ট্যুরিজমে গুরুত্ব দিচ্ছে সরকার। এতে করে চরের মানুষের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি পর্যটন শিল্প এগিয়ে যাবে বলে আশা করছে ট্যুরিজম বোর্ড। মেঘনা ও তেঁতুলিয়া মিলেছে বঙ্গোপসাগরে। এর কোল ঘেঁষেই জেগে ওঠা ছোট্ট দ্বীপ চর কুকরিমুকরি। ছায়া ঘেরা মেঠো পথ, বিশাল ম্যানগ্রোভ বন, দুপাশের সারি সারি গাছের মাঝখান দিয়ে বয়ে চলা আঁকাবাঁকা নদী। ভোলার চর ফ্যাশনের এই দ্বীপ এরই মধ্যে বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে পরিচিতি লাভ করেছে। পর্যটকদের হাত ধরে আবিষ্কৃত হচ্ছে নতুন নতুন পর্যটন স্পট। এটি তাওরা বিচ নামে এরই মধ্যে আবিষ্কৃত হয়েছে। প্রায় 3 কিলোমিটার দূরে তাওরা দ্বীপটিও জেগেছে 3 বছর হলো। বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা এই দ্বীপে রয়েছে লাল কাঁকড়ার অবাধ বিচরণ। সুন্দরবনের যে একটা ওয়েদার এখানে পাওয়া যাচ্ছে এবং আসার পর দেখা যাচ্ছে যে এই দেখুন আপনি যে আপনার এখানে যে অনাবিল সবুজ সৌন্দর্য এবং আপনার এখানে যে চরণভূমি, এটা দেখে আপনার কিন্তু আসলে আমরা মুগ্ধ। একটা ল্যান্ডিং স্টেশনের দরকার, একটা দোকানপাটের দরকার। হ্যাঁ, যে এখন পানির পিপাসা লাগছে, পানি খেতে পারতেছি। চরাঞ্চলে যাতায়াত ব্যবস্থা, সুপেয় পানি, পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থার অভাব সহ রয়েছে নানা সংকট। দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণে এসব সংকট দ্রুত দূর করার আহ্বান ট্যুর অপারেটরদের। এখনো অবধি বাংলাদেশ ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে এই ডেস্টিনেশনগুলো তেমন স্থান নিতে পারেনি। পোস্ট কোভিড কিংবা ডিউরিং কোভিডে বাংলাদেশ ট্যুরিজমটাকে আরো বেশি গুরুত্ব দেওয়ার জন্য বাংলাদেশিদের মধ্যে আমরা এই চর কুকরিমুকরিতে ট্যুর অপারেটররা আগমন। আমরা কি কারণে পরিবেশের ক্ষতি হচ্ছে এই কারণগুলোকে চিহ্নিত করে ওই সমস্ত কাজ থেকে বিরত থাকি। নদী পথ ধরে 3-4 কিলোমিটার এগুলেই দেখা মিলবে নারিকেল বাগান দ্বীপটিও, যেখানে নৌকা দিয়ে ভ্রমণ করা সহ সাগরের ঢেউ দেখার সুযোগ মিলবে পর্যটকদের। সুন্দরবনের যে সৌন্দর্য আপনি দেখেছেন যে সোয়াম ফরেস্ট, অ্যাকচুয়ালি সোয়াম ফরেস্ট এখানেও বিদ্যমান। কিছু অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনাও আমাদের মাথায় আছে,
আর ব্র্যান্ডিং তো ডেফিনেটলি ব্র্যান্ডিং এর কাজটি করব। চরের উন্নয়নে এরই মধ্যে নানা উদ্যোগ নিয়েছে সরকার, তবে পর্যটকদের সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিতে বেসরকারি খাতকেও এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।